কাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদকের আচরণের একটি অংশ চাহিদা। আজকে আমরা চাহিদা নিয়ে শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে আমাদের বিষয়ে আমরা কোন শ্রেণী নিয়ে আলোচনা করছি সেটা একটু আগে লিখি। এইচএসসি অর্থনীতি। অর্থনীতির একাদশ দ্বাদশ শ্রেণীর তারপর আবার এই বিষয়টা আবার কিন্তু আমাদের বাউবির বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তোমার প্রথম বর্ষের ওনাদের আবার বিষয়টা আছে এরকম ইউনিট, এটা হচ্ছে ইউনিট 5। তাহলে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাদেরও এইচএসসি একাদশ বা ওদের প্রথম বর্ষের ইউনিট 5-এ এই বিষয়টা আছে। তাহলে আমাদের আজকের বিষয় হলো চাহিদা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিষয়গুলো ধাপে ধাপে। চাহিদাকে ইংলিশে কি বলা হয়? ডিমান্ড। তাহলে চাহিদা বলতে কি বুঝি? দেখো, সাধারণত চাহিদা বলতে আমরা বুঝি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে, কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা হতে গেলে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। যে কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে চাহিদা হতে গেলে 3টে বৈশিষ্ট্য। তাহলে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো দ্রব্যর পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি? ক্রয় ক্ষমতা থাকতে হবে। দ্রব্যটি শর্টে লিখে দিলাম, ক্রয় ক্ষমতা থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য থাকলে তাকে ইচ্ছা থাকতে হবে। তাহলে এই 3টা বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে সেই বিষয়টাকে আমরা চাহিদা বলবো। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। ধরো একজন ভিক্ষুক বললো, আমার যদি একটা মোটর গাড়ি থাকতো, তাহলে তার কিন্তু আকাঙ্ক্ষা আছে কিন্তু তার ক্রয় ক্ষমতা নেই, তাহলে তার চাহিদা হবে না। আবার একজন কৃপণ ব্যক্তির টাকা আছে কিন্তু তার টাকা ব্যয় করার ইচ্ছা নেই, তাহলে কিন্তু চাহিদা হবে না। তাহলে অর্থনীতিতে চাহিদা হতে গেলে তোমাকে এই 3টা বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। অর্থাৎ কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকতে হবে, তারপর ইচ্ছাটা বা ওই আকাঙ্ক্ষা পূরণ করার ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে আমরা চাহিদা বলতে পারবো। তাহলে আমরা চাহিদার সংজ্ঞাটা এভাবে দেব যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতায় একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তখন তাকে বলা হয় চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞাটা আমরা জানলাম। তাহলে চাহিদার সংজ্ঞাটা আমরা এভাবে লিখব যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ক্রেতা একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তখন তাকে বলা হয় চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞাটা আমরা এইভাবে লিখে ফেলব। তাহলে এখন চাহিদার সংজ্ঞাটার বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা।
তাহলে এরপর আমরা ধাপে ধাপে আসি। তাহলে 1 নম্বর আলোচনা আমরা করলাম কি, চাহিদার সংজ্ঞাটা বলতে কী বুঝি আমরা সেটা জানলাম। এখন আমরা আসো নাম্বার 2তে আমরা আলোচনা করব চাহিদা সূচি বলতে কী বুঝি। দেখো, চাহিদা সূচি। তাহলে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, এটাকে যখন একটি সূচি বা তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি বলতে এরকম, দামের সাথে চাহিদার কিন্তু সম্পর্কটা হলো বিপরীত। দাম বাড়লে কি হয়, চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ দাম যত বেশি হয় আমাদের খরচ তত বাড়ে, এই জন্য আমরা কম কিনি। তাহলে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। তাহলে চাহিদার সূচির বিষয়টা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে দামটাকে আমরা প্রাইস দ্বারা প্রকাশ করব, আর এপাশে আমরা চাহিদা ডি বা কিউ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ মনে করো 100 টাকা, 200 টাকা, 300 টাকা দাম দিলাম। তো 100 টাকা দামে একজন ভোক্তা বলল যে সে 10 কেজি দ্রব্য ক্রয় করবে। দাম 200 টাকা হলে সে 8 কেজি দ্রব্য ক্রয় করবে। অর্থাৎ দাম বাড়লে সে কম ক্রয় করবে। 300 টাকা হলে সে 6 কেজি দ্রব্য ক্রয় করবে। তাহলে এখানে একটা শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে চাহিদা সূচি বলতে কী বুঝি, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, এটাকে যখন একটি তালিকা বা সূচির মাধ্যমে উপস্থাপন করা হবে তখন তাকে আমরা কি বলবো, চাহিদা সূচি। এর একটি চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচির বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। এইবার আসো 3 নম্বর আলোচনা। আমরা 3 নম্বর আলোচনা যে আমরা করব হলো চাহিদা রেখা। এখন দেখো, এইবার আমরা শিখব আমরা চাহিদা রেখা বলতে কি বুঝি। একই জিনিস, শুধু চাহিদা রেখা, ডিমান্ড কার্ড। তাহলে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক, ওটাকে যখন একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে তখন তাকে বলবো আমরা চাহিদা রেখা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সূচিটার আলোকে যদি আমরা একটা রেখা আঁকি তাহলে কিন্তু আমাদের একটা চাহিদা রেখা হয়ে গেল। এখন আসো দেখো, দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। কোনো কিছুর বিপরীতমুখী সম্পর্ক তার রেখাগত আকৃতি হয় কি, এই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে এখানে আমরা 3টা প্রাইস দিয়ে দিয়েছিলাম। দেখো, শর্টকাট আঁকার একটা বুদ্ধি আছে। 3টা প্রাইস, এটা যত তোমরা আঁকবা তত সুন্দর হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাহিদার রেখাটা কিভাবে আঁকছি। তাহলে এপাশে দাম, এপাশে হলো চাহিদা। তাহলে এখানে সূচিতে খেয়াল করো দাম কিন্তু বাড়ছে। তাহলে বাড়াটা আমরা 100, এই 200 এখানে দেব 300 ওই পূর্বে সূচি আলোকে। তাহলে 100 টাকা দামে সে 10 কেজি দ্রব্য ক্রয় কিন্তু এ বিন্দুতে সেট করলো। দাম 20 টাকা, 200 টাকা হলে কমে 8 কেজি কিনবে, এটা বি বিন্দুতে সেট করলো। দাম বেড়ে 300 টাকা হলে কমে হয় 6 কেজি, এটা সি বিন্দু। তাহলে এ বি সি বিন্দুগুলো যোগ করলে আমরা ডি ডি প্রাইম একটি চাহিদা রেখা পাই। তাহলে ভূমি অক্ষে আমরা কি দেখালাম, চাহিদার পরিমাণ। তাহলে এটাই কিন্তু একটা চাহিদা রেখা। আর এই পাশে আমরা দেখালাম দাম, আর এটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। বুঝতে পারছি আমরা, আশা করি, যে কিভাবে চাহিদা রেখার বিষয়টা আসে। তাহলে এখন আমরা শিখলাম যে কিভাবে একটি চাহিদা সূচি কী, চাহিদা রেখা কী। এখন আমাদের পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসে। 1 নম্বর হলো কি, যে আমরা পরীক্ষায় কোশ্চেন বিষয়ে যেটা আসে সেটা নিয়ে কথা বলি, যে এরকম একটা উদ্দীপকে একটা চাহিদা সূচি দেওয়া থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, এখান থেকে ঠিক এই আলোকে একটা চাহিদা রেখা অঙ্কন করে দেব। তাহলে আমাদের কি হবে, উদ্দীপকের গ নম্বরের কোশ্চেনে অ্যান্সারটা হয়ে যাবে যে কীভাবে একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আরেকটা বিষয় আমরা শিক্ষার্থী বন্ধুরা ভুল করি, সেটা হলো কি, দেখো দাম কিন্তু বাড়তেছে, আমরা যদি 100 এখানে দিই, 200 এখানে দিই, 300, তাহলে কিন্তু 0 দিয়ে দেবে। পরীক্ষায় সাধারণত খাতা দেখতে যে আমি যে বিষয়টা দেখি, যে দাম বাড়ার বিষয়টা আমরা 100 এখানে ভুলে জায়গায় দিয়ে দিই। দাম যখন বাড়বে নিচ থেকে উপরে যাবে, আর কমাটা নিচ থেকে উপর থেকে নিচে আসবে, এটা খেয়াল রাখতে হবে।
আর এটার সাথে যে সূচির যেটা মান থাকবে সেটা বসালে অটোমেটিকলি তোমার চিত্রটা ভুল হবে না। তাহলে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে এটা গেল হলো চাহিদা রেখা। এখন দেখো, তাহলে আমরা চাহিদা সূচি থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেই বিষয়টা আমরা দেখলাম। এখন আমার নাম্বার 4-এ আসি, যে কীভাবে একটি চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। দেখো, এখন বিষয়টা হলো চাহিদা অপেক্ষক বা চাহিদার সমীকরণ। এটা কিন্তু পরীক্ষা আসে, চাহিদা অপেক্ষক বা সমীকরণ। তাহলে চাহিদা অপেক্ষক বা সমীকরণ কাকে বলে? দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক যখন কোনো সমীকরণ এর মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা অপেক্ষক। তার মানে কি, চাহিদা অপেক্ষক বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। দেখো, একটা পরীক্ষা আমাদের এরকম একটা অপেক্ষক দিয়ে দেবে যে ডি সমান সমান 20 - 2p। তাহলে এরকম একটা চাহিদা অপেক্ষক দিয়ে দেবে। চাহিদা অপেক্ষক কেন হলো এটা? যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক গাণিতিক প্রকাশকে বলে চাহিদা অপেক্ষক। দেখো, পি এর আগে মাইনাস সাইন আছে আর ডিতে হলো ডিমান্ড। তাহলে পি এর আগে মাইনাস সাইন মানে কি? দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, এই বিষয়টা প্রকাশ পাচ্ছে। তাহলে এরকম একটা চাহিদা অপেক্ষক বা চাহিদার সমীকরণ দেওয়া থাকলে আমরা কি করব? একটা চাহিদা সূচি তৈরি করব প্রথমে। তাহলে এরকম চাহিদা অপেক্ষক থেকে আমাদের প্রশ্নে বলবে যে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে চাহিদা রেখা অঙ্কন করো। প্রশ্নটা এরকম, চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন যদি এরকম একটা সমীকরণ বা অপেক্ষক দিয়ে চাহিদা রেখা আঁকতে বলে, তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, এটার উত্তর করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে একটি চাহিদা সূচি নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করি, তাহলে প্রথমে আমরা একটি চাহিদা সূচি তৈরি করি। তাহলে চাহিদা সূচি তৈরি করবো আগে, সূচি বা তালিকা বা টেবিল যেটাই বলো না। তাহলে চাহিদা সূচি আমরা তৈরি করবো কীভাবে? খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই টাইপের। আবার যদি সূচি না দিয়ে দেয় তাহলে সমীকরণ দিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করব বিষয়টা আমরা দেখাচ্ছি এই পাশে। তাহলে এই পাশে আমরা দাম বা ব্র্যাকেটে পি লিখে দিবা, আর এ পাশে আমরা নির্ণয় করব চাহিদা। চাহিদা বা ডি বা কিউ, এটা কিউ হতে পারে, কিউডি হতে পারে, আবার শুধু ডি হতে পারে। চাহিদার সিম্বলিক অনেকগুলো ওয়ে আছে। তাহলে খেয়াল করো, এখানে আমরা প্রথমত এই পাশের মানটা যদি বড় থাকে তাহলে তুমি 1, 2, 3 সাধারণ নিয়ম অনুসারে 1 টাকা, 2 টাকা, 3 টাকা এভাবে 3টা মান ধরো। বড় বড় মান ধরলে কি এমন কোনো সংখ্যা ধরা যাবে না যে সংখ্যার কারণে এখানে বসানোর পরে এই জায়গায় রেজাল্টটা 0 বা মাইনাস আসে, তখন কিন্তু তুমি অঙ্কন করতে গেলে তোমাকে গ্রাফ পেপার লাগবে, আদারওয়াইজ তুমি অঙ্কন করতে পারবে না। তাহলে এখন আমরা এটাকে যদি এরকম সারি করে নেই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন সারির মধ্যে যাচ্ছে। তাহলে এই জাতীয় একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে দাম 1 টাকা হলে চাহিদা কত হবে? দেখো, আমরা বিস্তারিত দেখাচ্ছি। ডি সমান সমান 20 - 2p ছিল, আবার সমান সমান লেখো, তারপরে 20 - 2p, পি এর মান আমরা ধরতেছি 1। তাহলে কি দাঁড়ালো এখানে খেয়াল করো, তাহলে 20 - 2 = কত? 18। আবার আসো, ডি সমান সমান কি? 20 - 2p, আবার আসো 20 - 2 × 2, 2 বসালাম, তাহলে কী হবে? 20 - 4 = কত? 16। আবার এখানে আসো, ডি সমান সমান কত? 20 - 2p সমান সমান 20 - 2 × 3। দেখো, পি এর জায়গায় আমরা মানটা বসাচ্ছি। তাহলে 20 - 6 = কত? 14। তাহলে দেখো, দাম যত বাড়তেছে ওই দ্রব্যের চাহিদা তত কমতেছে। তাহলে এটাই হচ্ছে একটি চাহিদার সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করা। তারপর আমরা কী করব? একটা চাহিদা রেখা আঁকবো। তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা অঙ্কন করব কি? ওই সূচির আলোকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। আমাদের গ নম্বরে এরকম টাইপের একটা উদ্দীপকের কোশ্চেন থাকবেই, চাহিদা রেখা অঙ্কন। তাহলে খেয়াল করো, তাহলে আমরা চাহিদা রেখা অঙ্কন অলরেডি শিখছি যে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। তাহলে আমরা আঁকি। তাহলে ওখানে আমরা 3টা দাম ধরে নিয়েছিলাম। এভাবে তুমি আগেই এটাকে
এঁকে নিতে পারো। এটার শর্টকাট বুদ্ধি আর কি, দ্রুত অঙ্কন করা যায়। তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকতে পারো। তাহলে পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হলো যে তোমাকে ভুল হলে ওটাকে কারেকশন করে মোছা যাবে, কিন্তু কলম দিয়ে এই সুযোগটা থাকবে না। কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে পেন্সিল দিয়ে আঁকতেই হবে। তো দেখো দাম কিন্তু বৃদ্ধি পেল 1, 2, 3। তাহলে ওর সাথে আমাদের চাহিদা সমীকরণ হলো কত? 18, 16, 14। তাহলে 18, তারপরটা কমে 16, তারপরটা কমে 14। তাহলে এটা এ বিন্দু, এটা বি, এটা সি। তাহলে এবিসি বিন্দুগুলো যোগ করলে ডি প্রাইম একটি চাহিদা রেখা পাওয়া যাবে। তাহলে এই লম্ব অক্ষে আমরা দাম, ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ বিষয়টা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণটা যদি ওইরকম থাকে তাহলে আমরা এভাবে চাহিদা রেখা আঁকবো। আরেকটা সমীকরণ নিয়ে আমি আলোচনা করি। দেখো, যদি সমীকরণটা এরকম হয় যে চাহিদার সমীকরণ তোমাকে দেয়া থাকলে এরকম, তাহলে তুমি কি করবা? কারণ বিভিন্নভাবে দিতে পারে, আমি সব বিষয়টাকে তোমাদের, তাহলে ডি সমান সমান যদি এরকম আসে 8 - পি, সেক্ষেত্রে আমরা দেখো আরও সোজা খাতে, এক্ষেত্রে চাহিদা সূচিটা কীরকম হবে? তাহলে এক্ষেত্রে চাহিদা সূচি খেয়াল করি আমরা। তাহলে চাহিদা সূচিটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেম প্রসেস। তাহলে আমরা এখানে 3টা মান ধরে নেব। তাহলে পি এর মানটা আমরা ছোট করে নেব আর ওই পাশটা একটু বড়ো করবো, কারণ এখানে আমরা, তুমি সরাসরি মুখে মুখেও করতে পারো। দেখো এখানে পি, এখানে ডি বসালাম। এখন যদি 1, 2, 3 বসাই, তাহলে আমি সরাসরি কি বসাইতে পারি? এখানে যদি 1 বসাই, তাহলে 8 থেকে 1 গেলে কত থাকে? তাহলে এটাকে তোমাকে এরকম সারি করে নিলে জিনিসটা ভুল হবে না, একটার মান আর একটার মধ্যে যাবে না। তাহলে 1 এখানে বসাও, বসালে 8 থেকে 1 গেলে থাকে 7। দেখো শর্টে করে নিলাম। 2 গেলে থাকে 6, 3 গেলে থাকে কত? 5। তাহলে দাম যত বাড়তেছে চাহিদা তত কমতেছে। তাহলে এক্ষেত্রে আমরা আবার চাহিদা রেখা এঁকে দেবো এরকম একই। তাহলে এটা আমি দেখালাম না, এটা একটু অন্য একটা উপায়, মুখে মুখে কীভাবে চাহিদার সূচি তৈরি করা যায় সেই বিষয়টা আমরা দেখালাম। এটাও কিন্তু তুমি করতে পারো। তাহলে এখন, তাহলে এক্ষেত্রেও দেখো আমি একটু দ্রুত দেখাই একই জিনিস, সামনে আরও অনেক আলোচনা আছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তাহলে দাম বাড়াও 1, 2, 3। তাহলে এখানে হবে 7, 6, 5। এটা এ বিন্দু, এটা বি, এটা সি। পরীক্ষায় ভলে এ, এটা বি, এটা সি দিলে কিন্তু ভুল হবে। জিনিসটা হলো খেয়াল রাখতে হবে যে তুমি যে সিকোয়েন্সে মান বসাবা ঠিক সেইভাবে লিখবা। এটা হলো চাহিদার পরিমাণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই একটা প্যাটার্ন গেল। এখন আসো প্যাটার্ন নাম্বার 3। যদি তোমার কোশ্চেনটা এরকম আসে, 3 নাম্বার চাহিদা সমীকরণ। খেয়াল করো, চাহিদা সমীকরণের আমি যত ধরনের ওয়ে আছে সবগুলো আজকে দেখিয়ে দিলাম, যাতে এইগুলো একটা সোজা জিনিস অনেক শিক্ষার্থীরা পারে না। তাহলে চাহিদার সমীকরণটা যদি এরকম থাকে, D - 12 + 3P = 0, তুমি ওইভাবে দেখে গেলে, কিন্তু পরীক্ষায় যে দেখলে যে এইভাবে চলে আসলো, তখন রেডি কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এটাকে আমাকে রেডি করে নিতে হবে। D = করে নিবা। তাহলে +2টা এখানে এই পাশ, +12টা এই পাশে গেলে হবে -12, +12 হয়ে যাবে। আর +3Pটা এই পাশে এসে যাবে -3P। তাহলে দেখো এভাবে আমাকে রেডি করে নিতে হবে। তারপরে আমাকে আবার চাহিদা সূচি তৈরি করতে হবে। তাহলে আরেকটা বিষয় আমরা নতুন জিনিস দেখলাম, যে কীভাবে চাহিদার সমীকরণ রেডি না থাকলেও আবার আমাকে এভাবে রেডি করে নেওয়া লাগতে পারে। তারপর আমরা কি করব? চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে ফেলব। আমরা 3টা মান ধরে ফেলব। ঠিক আছে? তাহলে এটাও আমরা মুখে মুখে করতে পারি। দেখো খেয়াল করো, তাহলে এই পাশে আমরা দাম অলওয়েজ পি এর মান, আর এ পাশে চাহিদা বা ডি এর মান আমাদের বের হবে।
তাহলে এক্ষেত্রে তুমি ইচ্ছামতো ধরতে পারো 1 2 3। তাহলে 1 হলে কত হবে দেখো, 3 1 3, আর 12 থেকে 3 গেলে থাকে 9, আর 3 দুগুণে 6, 12 থেকে 6 গেলে থাকে 6, আর 3 3-কে 9 আর 3-এ 12। দেখো দাম যত বাড়তেছে চাহিদা যত কমতেছে, আমরা মুখোমুখি করে ফেললাম। এখন আমরা এইভাবে চাহিদা রেখাটায় অঙ্কন করব। তাহলে আমি বিভিন্ন টাইপের চাহিদার সমীকরণ থেকে কিভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি বা সূচি রেডি করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। এগুলো আশা করি তোমরা পরীক্ষায় যেভাবে ঘুরাই দিলেও আমরা যেন পারবো অবশ্যই। আর এটা সোজা একটা বিষয়, এখান থেকে আমাদের অ্যান্সার পরীক্ষা করতেই হবে ভালো রেজাল্ট করতে গেলে, আর এখান থেকে ফুল মার্ক পাওয়া যায়। এটা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছে একাদশ শ্রেণীতে তাদেরও জন্য এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং খুব সোজা। দেখেন আপনাদের জন্য খুব সোজা লাগবে জিনিসটা। 9 6 3, তাহলে এটা এ বিন্দু বি সি বিন্দুগুলো যোগ করলে আমরা ডির একটি চাহিদা রেখা পেলাম। তাহলে এই পাশে দাম, এই পাশে চাহিদার পরিমাণ। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, নাম্বার 4 নাম্বার সমীকরণটা যে কিন্তু আমরা একটু আটকা পড়তে পারি। তাহলে আমরা এখন 4 নাম্বার সমীকরণটা একটু খেয়াল করি। যদি পরীক্ষায় আমাদের এইরকম একটা সমীকরণ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কি করব। নাম্বার 4 দেখো, চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ যদি এরকম হয় সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে রেডি করবে এটাকে। ডি সমান সমান 2 মাইনাস পি। খেয়াল করো, এখান থেকে বলছে কি একটা চাহিদা রেখা অঙ্কন করতে বলছে। তাহলে প্রশ্ন থাকবে কি, এই চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা অঙ্কন। তাহলে আজকে আমি আশা করি যে তোমাদের যে চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করার কোনো প্রশ্ন আজকে আর থাকবে না। তাহলে এক্ষেত্রে দেখো একটু সমস্যাটা আছে কি, তাহলে আমরাও এখানে সাধারণত 3টা বা 4টা, ম্যাক্সিমাম 4টা মান ধরবা তোমরা, বেশি ধরার দরকার নেই। 3টা 4টা ধরো, ম্যাক্সিমাম 4টা ধরো। এখন দেখো এ পাশে হলো দাম, সমস্যাটা কোথায়, এ পাশে হলো চাহিদা। এখন খেয়াল করো, যদি দাম 1 টাকা ধরো তাহলে 2 থেকে 1 গেলে 1 হয়, 2 হলে কিন্তু এখানে 0 এসে যায়, আর 3 ধরলে কিন্তু -1 এসে যাবে। তখন তুমি চিত্রটা আঁকতে গেলে গ্রাফ পেপার লাগবে, আদারওয়াইজ আঁকতে পারবে না। তাহলে এইরকম ক্ষেত্রে যখন দেখবো যে আমার 0 বা মাইনাস ফিগার এসে যাচ্ছে তখন আমরা টাকার মানগুলোকে 0.1 0.2 0.3 ধরবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা পরীক্ষায় ভুল করতে পারি। তাহলে এখন খেয়াল করো, কখন এই মানটা 0.1 0.2 0.3 ধরবো, যখন দেখব যে মানগুলো বসানোর পরে যে কোনো একটা মান 0 অথবা মাইনাস ফিগার এসে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মানগুলো 0.1 0.2 0.3 ধরবো। তাহলে এখন খেয়াল করো 2 মাইনাস 0.1, তাহলে 2 থেকে যদি 0.1 বিয়োগ করো, দেখো 2 মাইনাস 0.1 বিয়োগ করলে কি থাকে, 2 মাইনাস 0.1 বিয়োগ করে থাকতেছে 1.9। আবার দেখো 2 মাইনাস 0.2, তাহলে কত থাকতেছে, আবার আমরা দেখি 2 মাইনাস 0.2, তাহলে দেখো 1.8। তারপরে কি থাকবে 2 মাইনাস 0.3, তাহলে 1.7। অর্থাৎ দাম যত বাড়তেছে দেখো 0.1 0.2 0.3, তারপর তার ওই দ্রব্য চাহিদা তো কমে যাচ্ছে। তাহলে এই বিষয়টাকে আমরা এখন একটা চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে বুঝলাম আমরা কখন এই পয়েন্ট ধরবো, যখন দেখব যে মানগুলো 0 অথবা নেগেটিভ মান এসে যাচ্ছে। সবগুলো ক্ষেত্রে দেখো চাহিদা রেখার আকৃতি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। কারণ কি, দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, একটির সাথে আরেকটি যদি বিপরীতমুখী সম্পর্ক হয় তাদের রেখাগত আকৃতি এরকম হবে যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। যদি খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 0.1 0.2 0.3,
তাহলে এখানে আমরা কি বসাবো? তাহলে 1.9, 1.8, 1.7, তাহলে এ বি সি বিন্দুগুলো যোগ করলে ডিডি প্রাইম একটি চাহিদা রেখা পাওয়া যাবে। তাহলে এ পাশে আমরা দেখালাম দাম, আর এ পাশে হলো চাহিদার পরিমাণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর চাহিদা সমীকরণ থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা আলোচনা করব চাহিদা বিধি। নতুন একটা বিষয় আছে আমাদের, চাহিদা বিধি। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, ডিমান্ড অফ ল, চাহিদা বিধি। আমরা এটা আগেও আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা একটু পরেই করলাম। যে চাহিদা বিধি বলতে কি বুঝি? অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে, অন্যান্য অবস্থা বলতে কি, ভোক্তার রুচি অভ্যাস পছন্দ স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধি বা নিয়মের মাধ্যমে আলোচনা করা হয়, তখন তাকে কী বলা হয়? চাহিদা বিধি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নে আমাদের একটা সমীকরণ দিয়ে বলবে, এই সমীকরণ আলোকে তুমি কি চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করতে পারো? তাহলে অবশ্যই, তাহলে সেই চাহিদা বিধির প্রশ্নে আমাদের কিন্তু এরকম একটা সমীকরণ দিয়ে দেবে, এই সূচি দিয়ে দেবে, সূচি দিয়ে বলতে পারে বা সমীকরণ দিয়ে বলতে পারে যে এই সমীকরণ আলোকে তুমি চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে খেয়াল করো, আমরা সূচি দিয়েই চাহিদা বিধি ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দেব যে অনুরূপ স্থির, অর্থাৎ ভোক্তার রুচি অভ্যাস পছন্দ স্থির থেকে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধি বা নিয়মের মাধ্যমে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় চাহিদা বিধি। তাহলে আমাদের পরীক্ষা হয়তো এরকম একটা সূচি দেয়া থাকতে পারে, আবার সমীকরণ দেয়া থাকতে পারে। তাহলে চাহিদা, দেখো এখন আমি ধরো 100 টাকা, 90 টাকা আর হলো 80 টাকা দাম কমার বিষয়টা দেখাচ্ছি। তাহলে 100 টাকায় হলে সে বললো যে আমি 10 কেজি দ্রব্য ক্রয় করব। যদি 90 টাকা নাও তাহলে আমি 20 কেজি দ্রব্য ক্রয় করব। যদি 80 টাকা নাও তাহলে আমি 30 কেজি দ্রব্য ক্রয় করব। তাহলে দেখো, দামের সাথে চাহিদার কিন্তু সম্পর্কটা কি? বিপরীত। যে দাম বাড়লে, দেখো এখানে কি, দাম কমলে চাহিদা বাড়তেছে, আবার যদি নিচ থেকে যাও তাহলে দাম বাড়লে চাহিদা কমে। তাহলে এই সূচির আলোকেই কিন্তু আমরা চাহিদা বিধির বিষয়টি ব্যাখ্যা করতে পারি। যে দাম যত বাড়তেছে ওই দ্রব্যের চাহিদা তত কমতেছে, আবার নিচ থেকে আলোচনা করে দাম কমলে আবার চাহিদা বাড়তেছে। তাহলে এই সূচির যে বক্তব্য আছে এখানে চাহিদা বিধি, এই সূচিটাকেও আমরা চাহিদা বিধি বলতে পারি। এরপর এই আলোকে তোমরা একটা রেখা আঁকবা, রেখে একে বলবা যে এবার চাহিদা বিধি ধারণাটি আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। চিত্রে দেখো, আমরা 3টা দাম ধরলাম। এখন কিন্তু আমি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি কিন্তু দাম কমার বিষয়টা খেয়াল করছি। তাহলে এখন আমরা দেখো, এতক্ষণ শুধু দাম বাড়ানোর বিষয়টা দেখাইছিলাম, একটা কমায় দেখাই দিলাম যাতে তোমাদের পরীক্ষায় ভুল না হয়। তাহলে এখন দাম, আমরা লম্ব অক্ষে দাম দেখালাম, ভূমি অক্ষে চাহিদা, এটা। এখন দেখো দাম কিন্তু কমতেছে। তাহলে এখানে 100, তাহলে 100 টাকা দামে আমি 10 পিস কিনতাম, তাহলে এই বিন্দু। দাম কমে 90 টাকা হলো, তাহলে আমি বেশি কিনবো 20 কেজি, এটা বি বিন্দু। দাম কমে 80 টাকা হলে আমি বেশি কিনবো 30 কেজি, এটা সি বিন্দু। তাহলে এবিসি বিন্দুগুলো যোগ করলে ডিডি প্রাইম একটি চাহিদা রেখা পাওয়া যায়। তাহলে এই চাহিদা রেখার মাধ্যমে আমরা কি, যে চাহিদা বিধির বিষয়টি ব্যাখ্যা করতে পারি। কারণ কি, দাম যত কমতেছে ওই দ্রব্যের চাহিদা তত বাড়তেছে। তাহলে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক এই রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। সুতরাং এই চাহিদা রেখাকে আমরা চাহিদা বিধি বলবো। তাহলে এইভাবে আমাদের যদি চিত্র রেখেও যদি দিয়ে, এরকম চিত্র দিয়েও যদি বলা যে চাহিদা বিধি ধারণাটা ব্যাখ্যা করে, এভাবে লিখে দিবা। আর যদি সমীকরণ দিয়ে দেয়, সমীকরণ ব্যাখ্যা দিয়ে চিত্র রেখে চিত্রের ব্যাখ্যা দিয়ে দিবা। এখন এই বিধি আলোচনা করার পরে এই চাহিদা বিধির কতগুলো ব্যতিক্রম আছে। চাহিদা বিধির ব্যতিক্রম,
চাহিদা বিধির ব্যতিক্রম বলতে কি, যে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটা কখন কোথায় কার্যকর হবে না। এক নম্বর দেখো, এটাও একটু মনে রাখতে হবে যে রুচি ও অভ্যাসও যদি তোমার পরিবর্তন হয়, রুচি আর অভ্যাসের পরিবর্তন, তার মানে তোমার যদি রুচি চেঞ্জ হয় বা অভ্যাস পরিবর্তন হয়, তাহলে দাম বাড়লে তুমি কী করলে, আরও বেশি কিনলা, তাহলে চাহিদা বিধির কার্যকর হলো না। 2 নম্বর হলো আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন হলে কিন্তু চাহিদা বিধি কার্যকর হবে না। আমরা এরকম 3-4টা পয়েন্ট মনে রাখব। 3 নম্বর পয়েন্ট সোজা দেখে মনে রাখবা তোমরা, যে তোমরা বিলাসজাত দ্রব্য। বিলাসজাত দ্রব্য মানে কি, সাধারণত বিলাসিতা করার জন্য মানুষ যেসব দ্রব্য সামগ্রী ব্যবহার করে, সেই সব দ্রব্য সামগ্রীর দাম যতই বাড়ুক তত বেশি কেনে। যেমন যাদের ধনী শ্রেণীর মানুষের গাড়ির দাম যত বেশি, তাদের আভিজাত্য তত বেশি, তাহলে এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। তারপরে বিকল্প ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, বিকল্প ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটার পরিবর্তে একটা ব্যবহার করা, যেমন চায়ের পরিবর্তে কফি আমরা খেতে পারি, তাহলে এক্ষেত্রে কার্যকর হবে না। আর পরিপূরক দ্রব্য হলো কি, তেল এবং গাড়ির তেল এবং গাড়ি, বা কলম এবং কলমের কালি, এটা হলো পরিপূরক দ্রব্য। এই জাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি বিষয়টা কার্যকর হয় না। তাহলে এটা গেল আমাদের চাহিদা বিধি কী, চাহিদা বিধি কীভাবে ব্যাখ্যা করবো এবং চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী কী, সেই বিষয়গুলোকে আমরা আলোচনা আনলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি যে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়। এই কোশ্চেনটা আমাদের অনেক সময় খ নম্বরে আসে, যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি। আসলে চাহিদা রেখা তোমার বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী হয়, এর কারণটা কি, এই কারণ খ নম্বরের কোশ্চেনটা আসে। তাহলে 1 নম্বর আমরা লিখে দেব যে তোমরা, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে। আমরা উপযোগে আলোচনা করছি, এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে। প্রান্তিক উপযোগ বিধির জন্য কি হয়, যে চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। 2 নম্বর হলো কি, আয়ের প্রভাবের কারণে, আয়ের কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। 3 নম্বর হলো কি, ক্রয় ক্ষমতা বা সামর্থ্যের জন্য এরকম হতে পারে, সামর্থ্য বা ক্রয় ক্ষমতার জন্য চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এটা মনে রাখবো পয়েন্টগুলো। তারপরে হলো কি, পরিবর্তক প্রভাব। তাহলে এই কটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরেকটা বিষয় আমরা পড়ে ফেলবো। দেখো, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্যটা তোমরা মুখস্থ করে ফেলবা। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য, এটা হলো খ নম্বরে আমাদের সৃজনশীল কোশ্চেনে, চাহিদা রেখার মধ্যে তুলনা করো, পার্থক্য। তাহলে এটা সোজা আমরা পার্থক্যটা করতে পারি। তাহলে উত্তরটা আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিই। তাহলে আমরা এভাবে লিখে 1 নম্বর লিখে দেবো সংজ্ঞাগত পার্থক্য, 2টা সংজ্ঞা দিবা, সংজ্ঞাগত পার্থক্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাগত পার্থক্য দিলাম। তারপরে দিবা হলো কি, যে তোমার প্রকাশগত পার্থক্য, প্রকাশগত পার্থক্য। ঠিক আছে। তারপরে হচ্ছে উপস্থাপন বা চিত্রগত পার্থক্য।
ঠিক আছে। তারপরে হলো এই দুটো তিনটা পয়েন্ট দিয়ে আলোচনা করলে হয়ে যাবে। তাহলে চাহিদা সূচি থেকে চাহিদা রেখার মধ্যে পার্থক্য। এখন আমরা আসি যে ব্যক্তিগত চাহিদা থেকে কিভাবে বাজার চাহিদা পাওয়া যায়। এইবার শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কোশ্চেন তোমরা খেয়াল করো যে এইবার কোশ্চেনটা আলোচনা করছি কি ব্যক্তিগত চাহিদা থেকে কিভাবে বাজার চাহিদা পাওয়া যায়। তাহলে আমাদের যে ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা, এখন আমরা আলোচনা করব ব্যক্তিগত চাহিদা হতে বাজার চাহিদা রেখা অঙ্কন। বাজার চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এরকম একটা অঙ্কন। তাহলে এই বিষয়ে ব্যক্তিগত চাহিদা কাকে বলে? যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ব্যক্তি যে পরিমাণ দ্রব্য ক্রয় করে সেটাই তার ব্যক্তিগত চাহিদা, এবং বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত চাহিদার সমষ্টি হলো বাজার চাহিদা। তাহলে এভাবে ব্যক্তিগত চাহিদা থেকে আমরা একটি বাজার চাহিদা কীভাবে পেতে পারি সেই বিষয়টা এখন আমরা একটা টেবিলের সূচি বা টেবিলের আলোকে আমরা লক্ষ্য করো বিষয়টি শিক্ষার্থী বন্ধুরা, যে কীভাবে ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা পাওয়া যায়। তাহলে আমরা এখানে খেয়াল করো, এরকম এই পাশে হচ্ছে দাম, মনে করো ক একজন ব্যক্তি, খ একজন ব্যক্তি, গ একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি। খেয়াল করো, তাহলে আমাদের এই পাশে হলো দাম, আমরা ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা অঙ্কন করছি। এই পাশে দাম, এটা হলো ক ব্যক্তি, এটা হচ্ছে খ ব্যক্তি, এটা হচ্ছে তোমার গ ব্যক্তি, আর এইটা হচ্ছে আমার বাজার চাহিদা। বাজার চাহিদা। তাহলে দেখো এই 10, 20, 30 দিয়ে দিলাম। তাহলে 10 টাকা দামে ক ব্যক্তি বলছে আমি 30 পিস নেব, এ বলছে আমি 20 পিস নেব, এ বলছে আমি 10 পিস নেব। তাহলে এই 10 টাকা দামে বাজার ব্যক্তিগত চাহিদা তিনজনের 3 রকম। তাহলে বাজার চাহিদা কত হলো? 30, 20, 50 আর 10, 60। খেয়াল করো, এখন দাম বেড়ে 20 টাকা হলো। ক ব্যক্তি বলছে তাহলে আমি 20 কেজি নেব, খ ব্যক্তি বলছে আমি 10 কেজি নেব, আর গ ব্যক্তি বলছে আমি 5 কেজি নেব। তাহলে এখন বাজার চাহিদা কত দেখো, 30 আর 5, তাহলে এখানে 30 আর 35। তাহলে দাম বাড়লে বাজার চাহিদাও কিন্তু কমে। 30 টাকা হলে বলছে 10, এ বলছে 5, এ বলছে আমি 3 একক নেব। তাহলে 5 আর 3, 8, 18। তাহলে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে ব্যক্তিগত চাহিদা কমে, সেই সাথে বাজার চাহিদাও কমে। তাহলে এভাবে আমরা ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা সূচি পেতে পারি। তাহলে পরীক্ষায় আমাদের উদ্দীপকে যদি এরকম একটা কোশ্চেন দিয়ে বলা যে একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা কীভাবে অঙ্কন করব বিষয়টা আমরা দেখি। তাহলে এক্ষেত্রে আমাদের 3-4টা চিত্র লাগবে। খেয়াল করো, এত কঠিন না, একটু বোঝার চেষ্টা করো। এই ক ব্যক্তি, এই খ ব্যক্তি, এই গ ব্যক্তি, মনে করো এই হচ্ছে তোমার বাজার চাহিদা। তাহলে ক ব্যক্তির ব্যক্তিগত চাহিদা এটা হলো খ ব্যক্তির ক্ষেত্রে, এটা হলো গ ব্যক্তির ক্ষেত্রে সাপোজ, আর এটা হচ্ছে আমার বাজার চাহিদা। তাহলে এইখানে আমরা এভাবে অঙ্কন করে দাও, 3টে মোটামুটি আইডিয়া করে দিলেই হবে। বাজার চাহিদাটা একটু ফ্ল্যাট করে দিবা, কারণ বাজার চাহিদাটা একটু বেশি হয়। তাহলে খেয়াল করো, আমরা 3টা দাম ধরছি। তাহলে এই একটা দাম, এই ডট ডট দিয়ে দিলাম। তাহলে এই একটা দাম, এগুলো ডট ডট, এই একটা দাম, এখানে ডট ডট দাও, এই একটা দাম। তারপর আরেকটা দাম আমরা পেলাম। খেয়াল করো শিক্ষার্থীরা বন্ধুরা, এইভাবে ডট ডট দিলে আসলে এখানে একটা। এইভাবে আমরা ব্যক্তিগত চাহিদা থেকে আমরা একটি বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তাহলে যদি আমাদের উদ্দীপকে এরকম ব্যক্তিগত চাহিদা সূচি এরকম দেয়া থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এভাবে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করে বাজার চাহিদা রেখা বিষয়টা আমাকে দেখাতে হবে। অর্থাৎ খেয়াল করো, এখানে কিন্তু চাহিদার বিষয়টা বেশি
চেঞ্জেবল না। তাহলে এভাবে আমরা কী করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তিগত চাহিদা থেকে আমরা বাজার চাহিদা অঙ্কন করতে পারি। তাহলে এই বিষয়টা এত বেশি আসে না, এ পর্যন্ত দেয় নেই। যদি তোমাদের দিয়ে দেয় উদ্দীপকটা তৈরি করে এরকম, তাহলে কিন্তু এভাবে আমরা ব্যক্তিগত চাহিদা থেকে আমরা বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারব। এটা হচ্ছে ক ব্যক্তির, এটা হচ্ছে খ ব্যক্তির, এটা হচ্ছে গ ব্যক্তির, আর এই ঘটা হচ্ছে, এটা হলো বাজার চাহিদা, বাজার চাহিদা। তাহলে এক্ষেত্রে মনে করো এই 10, এই 20, 30, এখানে সব জায়গায় 10, 20, দেখো দাম ভুল হচ্ছে না, এই 10, 20 আর 30 উপরে হবে। দেখো এই 10, 20, 30, তাহলে 10, 20, 30, এখানে 10, এটা 20, এটা হচ্ছে 30। তাহলে সব আমরা দাম দেখাচ্ছি উপরে, এগুলো আগের মতোই সব। তাহলে এগুলো এরকম তুমি কিউ দিতে পারো। হ্যাঁ, এখন দেখো এখানে হলো কি, তাহলে 10 টাকা হলো কত, 30, এটা 20, এটা 10, আর ওখানে এটা হবে 20, 10, আর এটা হলো 5, আর এটা হলো 10, 5, 3, আর এটা হলো 60, 35, আর হলো 18। তাহলে এটা এ বিন্দু, এটা বি, এটা সি, মনে করো এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা কে, এটা এল, এটা এম, এন, পি। তাহলে এটা হলো কি, ডিএম রেখা দেবা, মার্কেট অফ ডিমান্ড, তার মানে বাজার চাহিদা। তাহলে এটাকে দিলাম D1, এটাকে দিবা D2, এটাকে দেব D3। তাহলে এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে ব্যক্তিগত চাহিদা সূচি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে পারি বিষয়টি দেখলাম। তাহলে ব্যক্তিগত চাহিদা কাকে বলে, একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ব্যক্তি কী পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে সেটাই তার ব্যক্তিগত। এভাবে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে বলা হচ্ছে বাজার চাহিদা। তাহলে দেখো দাম যত বাড়তেছে, ক ব্যক্তির চাহিদা কমতেছে, খ ব্যক্তির চাহিদা কমতেছে, গ ব্যক্তি বাজার চাহিদাও কিন্তু কমতেছে। কীভাবে, এই তিনটা যোগ করে এটা পাচ্ছে, এটা পাচ্ছে, এটা পাচ্ছে, এভাবে আমরা চিত্র এঁকে দেব। এইবার আরেকটা বিষয় আমরা আলোচনা করি। দেখো চাহিদার আমরা মোটামুটি আজকে ক্লাস বিস্তারিতভাবে এই বিষয়টা, চাহিদার সম্প্রসারণ সংকোচন, সম্প্রসারণ ও সংকোচন। তাহলে দাম সংকোচন, তাহলে দেখো দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ সংকোচন। তাহলে যখন দাম বাড়বে যদি চাহিদা কমে যায় তখন তাকে বলবো চাহিদার সংকোচন, এখন যখন দাম কমলে চাহিদা বাড়বে তখন তাকে বলবো আমরা চাহিদার সম্প্রসারণ। তাহলে আমরা এই চিত্র দিয়েই, একটি চিত্র দিয়েই কিন্তু চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি ব্যাখ্যা করতে পারি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখো 1, 2, 3, এখানে মনে করো 6, 4, 2। তাহলে আমরা ব্যাখ্যা করব এইভাবে, একটু তাড়াতাড়ি করি। দেখো দাম যত বাড়তেছে ওই দ্রব্যের চাহিদা তত কমতেছে। তাহলে চাহিদা এদিকে যখন আসতেছে তখন এটাকে বলা হয় চাহিদার সংকোচন। এক চিত্র দিয়ে আমরা এভাবে লিখে দেব। আবার দাম যত যখন কমতেছে তখন চাহিদা বাড়তেছে, 2, 4, 6, তখন এই দিক থেকে এটাকে বললো চাহিদার সম্প্রসারণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে দাম যখন বাড়বে চাহিদা তখন কমবে, একে বলে চাহিদা সংকোচন। আবার দাম যখন উপর থেকে কমবে তখন চাহিদা বাড়বে, এটাকে বলে চাহিদার সম্প্রসারণ। তাহলে চাহিদার সম্প্রসারণ সংকোচনের বিষয়টি কি, দামের সাথে সম্পর্কিত। এইবার সর্বশেষ যে আলোচনা আসে আমাদের সেটা হলো চাহিদার হ্রাস বৃদ্ধি। আমরা বিস্তারিত চাহিদা সম্পর্কে, চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদার স্থানান্তর। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি কাকে বলে, যে দাম স্থির থেকে ভোক্তার রুচি অভ্যাস পছন্দের কারণে যদি চাহিদা বেড়ে যায় তখন তাকে বলে চাহিদা বৃদ্ধি, আবার যদি চাহিদা কমে যায় তখন তাকে বলে চাহিদার হ্রাস। তাহলে দামের সাথে চাহিদার হ্রাস বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আমরা একটু চিত্রে খেয়াল করি। দেখো
আমরা এক চিত্রে বিষয়টি ব্যাখ্যা করব। তাহলে প্রাথমিক অবস্থায় ভোক্তার দ্রব্যের দাম যখন ছিল ওপি, তখন ওই দ্রব্যের চাহিদা ছিল ও কিউ। দেখো এটা হলো ওপি আর এখানে ছিল ও কিউ, এটা হলো ডিডি একটি চাহিদা রেখা। এখন হলো কি, দাম একই থেকে আয় বেড়ে গেল মানুষের, তাহলে নতুন একটি চাহিদা রেখায় চলে যাবে। তাহলে দেখো দাম স্থির থেকে আয়ের পরিবর্তনের ফলে চাহিদা বেড়ে গেল। এই যে চাহিদাটা বৃদ্ধি হলো একে বলা হয় চাহিদার বৃদ্ধি। এই চাহিদার রেখাটার নাম দেবো D1। তাহলে এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। আবার অনুরূপভাবে তোমার ভোক্তার আয় কমে গেল, তাহলে তার চাহিদাও কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে চাহিদাটা দেখো আগে Q1 ছিল, এখন হলো Q2-তে, এটা D2-তে চলে আসবে, আর এটা দেবো জি বিন্দু। তাহলে ই থেকে এফে যাওয়াকে এটাকে বলা হচ্ছে কি বৃদ্ধি চাহিদার, আর এটাকে বলা হচ্ছে কি হ্রাস। তাহলে দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার রুচি অভ্যাস পছন্দের কারণে যদি চাহিদার বেড়ে যায় তখন তাকে বলা হয় চাহিদার বৃদ্ধি। আবার ভোক্তার রুচি অভ্যাস পছন্দের কারণে যদি চাহিদা কমে যায় তখন তাকে বলা হয় চাহিদার হ্রাস। তাহলে দামের সাথে চাহিদার হ্রাস বৃদ্ধির কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে দাম স্থির থাকবে, ভোক্তার রুচি অভ্যাস পছন্দের কারণে বাড়তে পারে কমতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণীর চাহিদার উপর বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা উপভোগ্য হয়েছে এবং চাহিদা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এক সৃজনশীল কোশ্চেন নিয়ে আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা এবং বেল আইকনে টিপ দেবা এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবা যাতে যেন তারাও এই ক্লাসটা উপভোগ করতে পারে। তাহলে সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।